নমস্কার বন্ধুরা, চলে এসেছি মায়াপুর ভ্রমণের সম্পূর্ণ তথ্য নিয়ে। তো এই রাস পূর্ণিমা উপলক্ষে আমি চলে গিয়েছিলাম মায়াপুরে। আর মায়াপুরে কী কী দেখেছি, কেমনভাবে গেছি, আর কেমন কি করেছি, ঘুরেছি কোথায়, কেমন কি কেনাকাটা করবে, সমস্ত কিছু দেখতে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে তোমাদের। আর তো সেই চলো, সাথে সকাল নতুন থেকে মন্দিরে শুরু করে কোথায় কেমন দিয়েছি। কি কাজ হচ্ছে সমস্ত কিছু খুব তোমাদের সাথে তুলে সকালে ধরবো। বাড়িতে আমার তো জানো ছাদে একটা বাগান আছে। তো গাছপালাগুলো একটু জল দিয়ে, ঠাকুরকে, রাধারানীকে একটু সেবা দিয়ে, আমি গোপালের সেবা দিয়ে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি মানে যাওয়ার উদ্দেশ্যে। ঘড়ি কাটাতে এখনও সকাল 8টা বাজেনি। তো তার আগে আমরা এখন রেডি হয়ে গেছি আর এখন যাব মায়াপুরের উদ্দেশ্যে। তো মায়াপুর তোমরা যারা যাবে তারা যদি শিয়ালদা থেকে আসো, তাহলে শিয়ালদা থেকে এসে তোমরা কৃষ্ণনগরে নামবে আর সেখান থেকে টুকটুক করে চলে আসতে পারবে মায়াপুরে। আর আমরা যেহেতু এদিকে বহরমপুর থেকে গিয়েছিলাম, তাই আমাদের যাওয়ার রাস্তা ছিল আমাদের লালগোলা থেকে শিয়ালগামী যাওয়ার যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে আমাদের যেতে হবে। তবে হ্যাঁ, এই ট্রেনগুলোর মধ্যে এক্সপ্রেস হলে পরে ধুলিয়া স্টেশনে থামবে না, এখানে আমাদের লোকাল ট্রেনে যেতে হবে। তো সেই মোতাবেক আমরা বাড়ির থেকে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। আর কাশিমবাজার স্টেশনে যে ট্রেনটা আমরা গিয়েছিলাম সেটা 8টা 15 টাইম ছিল। এটা বহরমপুর স্টেশনে মোটামুটি 8টা 20-25-এর মধ্যে ছাড়ে বহরমপুর স্টেশনে। তো যাই হোক, আমরা রেডি হয়ে ট্রেনে চেপে পড়েছি। আর কাশিমবাজারে চাপলে ট্রেনটা অনেক ফাঁকা পাওয়া যায়, সিটটা পাওয়া যায়। আর বহরমপুরে অনেকটাই ভিড় হয়ে যায়, ওই জন্য আমরা এখন ট্রেনে চেপে বসেছি। তো এই রাস্তাটা কোর্ট স্টেশন মানে কাশিমবাজার স্টেশন থেকে এটা ধুবুলিয়া অবধি যেতে মানে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট মতো। আর এর ভাড়া লেগেছিল 20 টাকা মাথা পিছু। আর ধুপুলিয়া থেকে বাসে যেতে 25 টাকা করে লাগবে। আর স্টেশন থেকে বাস স্ট্যান্ড অবধি যাওয়ার মধ্যে মোটামুটি হাফ কিলোমিটার রাস্তা, সেইটা 10 টাকা টুকটুক ভাড়া। আর তুমি মানে ওখানে বাসে চাপলে পরে বাসে একদম তোমার মায়াপুরের সামনেই নামিয়ে দেবে। তাহলে আমাদের বাড়ির থেকে স্টেশন অবধি 15 টাকা। তাহলে হিসাব করে দেখো, আমাদের বাড়ির থেকে স্টেশন অবধি 15 টাকা, আর স্টেশন থেকে ধুবুলিয়া অবধি 20 টাকা, আর ধুবুলিয়া স্টেশন থেকে বাস স্ট্যান্ড অবধি 10 টাকা, আর বাসে 25 টাকা। তাহলে মোটামুটি 70 টাকা ভাড়া পড়ছে, মানে 140 টাকায় একটা লোকের বহরমপুর থেকে মায়াপুর যাওয়া আসা কোনো ব্যাপার নয়। তো যাই হোক, এত স্বল্প খরচের মধ্যে একদিনে যাতায়াত করা আমাদের বাড়ির কাছে। এখানটাই হলো গিয়ে তোমার বাস স্ট্যান্ড। স্টেশন থেকে ধুবুলিয়া স্টেশন থেকে নেমে আমরা এই বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর এখান থেকে বাসে করে আমরা চলে যাব এখন মায়াপুরে। আর এটা কিন্তু আমরা যাওয়ার সময় টুকটুকে গিয়েছিলাম। এই ধুবুলিয়া থেকে টুকটুকে যদি যাও তাহলে 50 টাকা মাথা পিছু নেবে। এই যে দেখো, আমরা যাওয়ার সময় টুকটুকে গিয়েছিলাম কারণ একটু তাড়াতাড়ি পৌঁছতে পারবো, টুকটুকে রাস্তাটা শর্টকাটের ছিল। আর তোমরা যদি ওইদিকে মানে বাসে করে যাও তাহলে ওই মেন গেটে নামবে, ওখানে 25 টাকা মাথা পিছু নেবে, মানে 50 টাকা টুকটুকে আসা হবে, শর্টকাট রাস্তা। আর বাসে তোমার 25 টাকা নেবে মাথা পিছু। সেক্ষেত্রে টাইমটা একটু হয়তো কম বেশি খুব বেশি নয়, 35 থেকে 40 মিনিটের মধ্যেই আসতে পারবে। টুকটুকে যদি রিজার্ভ করে আসতে পারো তাহলে হয়তো বাস তো দাঁড়াতে আসবে, ওই জন্য একটু টাইম বেশি লাগে, আর টুকটুকে একটু কম টাইম লাগে। তো যাই হোক, এখানে তো ওইদিকে আসার গল্পটা হলো। তো আমরা এসে প্রথমে একজন চলে এসেছিল টিকিট কাটতে, আর একজন আমরা এখানে মোটামুটি 10:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আর তারপর আমরা প্রথমে এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সামনেই রয়েছে, যেহেতু উল্টো দিক থেকে আমরা ঢুকেছিলাম মায়াপুরে, ওই জন্য ওইদিকে প্রচুর জলখাবারের দোকান ছিল। আমরা মুড়ি, ঘুগনি আর একটা করে চপ দেবে, তোমার 30 টাকা প্লেট নেবে। এই যে দেখো এই দোকানগুলোতে। তারপর তুমি এক্সট্রা মুড়ি কিংবা ঘুগনি নিলে তার জন্য আর পয়সা নেবে না, ওই 30 টাকার মধ্যে তোমাকে পেট ভরে খাবার দেবে। আর তুমি পুরি ঘুগনিও খেতে পারো, সেক্ষেত্রেও সব কিছুর ব্যবস্থা রয়েছে। তো তারপর আমরা এখান থেকে খেয়ে দিয়ে একদম মন্দিরের সামনে মানে চলে এসেছিলাম। আর মন্দিরে গিয়ে যেহেতু এটা 11টা অবধি টিকিটটা দেওয়া হচ্ছিল, অন্যদিন কিন্তু 10টা পর্যন্ত দেয়, রাস পূর্ণিমা উপলক্ষে হয়তো একটু মানে বেশি টাইম অবধি দিয়েছিল। তো যাই হোক, আমরা গিয়ে প্রথমেই মেন গেটে ঢুকে প্রথমে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। আর এই টিকিটটা 3টে জায়গায় হয়, গদা ভবন, গীতা ভবন আর তোমার
আর হলো নামহট্ট ভবন। তো আমরা নামহট্ট ভবনের কুপনই নিয়েছিলাম। এখানে নিয়েছিল 60 টাকা করে মাথা পিছু, আর বাচ্চাদের জন্য হাফ মানে 30 টাকা। তো যাই হোক, টিকিটের কুপনটা কাটা হয়ে গেল, ওইদিকে চিন্তাটা আর থাকলো না। আর তারপর আমরা এখন রেডি হয়ে প্রথমেই যাব মেন মন্দিরে দেখতে, কারণ এটা তো আবার মানে ওই দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর ঠাকুরের শয়ন হয়, মানে দুপুরের আরতির পর। ওই জন্য এটা প্রথমে না দেখলে হয়তো দেরি করলে আর দেখতে পাবো না। তো এই জন্য আমরা রেডি হয়ে এখন চলে আসছি। এগুলো হলো টিকিট ঘর। এখানে তোমার সামনে নামহট্ট, আর আমরা দেখো এই যে টিকিট কেটে নিয়েছিলাম 60 টাকা করে। তো তারপর এখান থেকে আমরা প্রথমে যাব ওই যে মেন মন্দির আছে সেখানে প্রবেশপথ। আর এই মন্দিরে ঢুকতে গেলে তোমাকে অবশ্যই জুতো, মানি আর তোমার মোবাইল এগুলো রেখে দিতে হবে। তো তার জন্য আমরা এখন জুতো, মোবাইলগুলো সমস্ত কিছু জমা দিয়ে দেবো। সমস্ত কিছুই জুতো, মোবাইল ওই 5 টাকা করে। তো আমার মনে হয় এখানে ওখানে জুতো ফেলে রাখা বাদ দিয়ে নির্দিষ্ট জায়গাতে রাখাই ভালো। যদিও 5 টাকা করে লাগবে, কিন্তু 500 টাকা তো সেভ হতে পারবে। আর মোবাইল তো তোমার অবশ্যই জমা দিতে হবে, তাই জুতো অবশ্যই রাখার জায়গা যেখানে সেখানেই রেখে দেবে, তাহলে সুবিধা হবে। তো আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, সমস্ত কিছু রেখে দেব। আর তারপরে আমরা ঠাকুরের মন্দিরে প্রবেশ করব। ঠাকুরের মন্দিরের ভিতরে তো মোবাইলে অ্যালাউ নেই, ওই জন্য সেই সমস্ত ছবি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। তো এখন দুপুরে রৌদ্রের মধ্যে গাছের পাতায় পাতায় সূর্য উঁকি মারছে, আর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলছি মহাপ্রভু মানে অষ্টসখী রাধা মাধবের মূর্তি দর্শনের উদ্দেশ্যে। তো চলো তোমরা আমার সাথে দেখতে থাকো। তো রাস পূর্ণিমার দিন যথেষ্টই ভিড় ছিল, আর তোমার কি বলবো, চারিদিকে মানুষজনের প্রচুর যাতায়াত। যতই বেলা বাড়ছে ততই ভিড়ভাড় বাড়ছে। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি। এই যে দেখো, একটা ব্যাগ দেবে, এই ব্যাগের মধ্যে তোমরা জুতো রেখে দেবে। আর এখানে হলো মোবাইলের লাইন, মোবাইল জমা দেওয়ার। তো তারপর আমরা সেখানে আবার মোবাইল জমা দিয়ে আবারও চলে এসেছিলাম মেন ঠাকুরের যেখানে মূর্তি আছে সেখানে। চলো তোমাদের সেই জায়গাটা দেখিয়ে দিই। তো এইটা হলো গিয়ে তোমার মেন ঠাকুরের যেখানে আছে মন্দির, ইস্কনের ঠাকুরের, এইটা হলো সেই মন্দিরটা। তো যাই হোক, এখানে আমরা ঢুকে বেশ কিছুক্ষণ, প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো সময় ভিতরে ছিলাম। ওখানে আমাদের খুব ভালোভাবে দর্শন হলো, আরতি। তারপরে যেহেতু এটা দামোদর মাস চলছে, তাই ভিতরে ওই টিকিট কেটে প্রদীপ, ঘিয়ের একটা মাটির প্রদীপ দেবে 10 টাকা করে তোমার। কিন্তু ওই লাইনে দাঁড়ানোর সময়টুকু তোমার বিরক্ত, এই আর কি, কিন্তু কিছু অসুবিধা হয়নি। তো এখানে লাইনে দাঁড়িয়ে মাটির প্রদীপ আর ঘিয়ে সলতে দিয়ে ওরা দিয়ে দিয়েছিলো, আর সেই প্রদীপটা আমরা সেখানে দিয়ে এসেছিলাম। তারপর দামোদর মাসে আমাদের প্রদীপ দানও করা হয়েছিল, আর খুব ভালোভাবে দর্শনও হয়েছিল। তো যাই হোক, চলো তারপর কি করেছি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর তারপর জুতো টুতো নেওয়ার পর আমরা চলে এসেছিলাম, এই যে দেখো যে মন্দিরটা বানানো হচ্ছে সেই মন্দিরটা দেখার জন্য। তো এখানে ভিতরে ঢোকার জন্য 50 টাকা করে টিকিট বললা ভুল হবে, এটা তোমার অনুদান ধরতে পারো। তোমার ইচ্ছা বেশি হলে তুমি আরও বেশিও দিতে পারো। এত বড় একটা মহৎ কাজ, যেটা পৃথিবীর মধ্যে, শুধু আমাদের ভারতের মধ্যে বললে হবে না, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা মন্দির, এটা তো সকলের দান ছাড়া কিছুতেই সম্ভব নয়। তো যাই হোক, তোমরা তোমাদের খুশি মতো অন্ততপক্ষে সর্বনিম্ন 50 টাকা করে তোমাদের দিয়ে তোমরা এখানে ভিতরে ঢুকতেই পারো। তবে কাজ যা চলছে, ভিতরে ঢুকে দেখে এলাম যেটুকু, যে এখনো হয়তো মিনিমাম 3 বছর লেগেই যাবে। তো চলো মন্দিরটা তোমাদেরকে একটু দর্শন করে দিই। এই মন্দিরটায় কিন্তু মানে উঁচুতে অনেকটা, 3 তলার উঁচুতে উঠলাম, কিন্তু এর মধ্যে কোনো সিঁড়ি নেই, এরকমই ঢালু পথ। বয়স্করা কিন্তু কোনো কিছু ওই মানে হুইল চেয়ারে করে উপরে উঠতে পারবে, তার জন্যই হয়তো এটা করা আছে। আর এমনিতে সিঁড়ি ভেঙে যাওয়াটা খুবই কষ্টের হয়, তাই সেই জন্য এরা কিন্তু এই মন্দিরের যে যাওয়ার রাস্তা সেটা কিন্তু এভাবে ঢালু করে বানিয়ে দিয়েছে। দেখো, নিচের থেকে এক পা ঘুরে আমরা উপরে চলে এলাম, আর তার উপরে এটা মানে 3 তলার সমান উঁচু হয়েছে। আর এই যে ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে আসার জন্য একটা এখানে সিঁড়ি বানানো হয়েছে। আর তারপর আমরা এক পা ঘুরে চলে এলাম এই ভিতরে। বিশাল বিশাল এরিয়া, আর সমস্ত এখন কাজ চলছে, মিস্ত্রিরা সমস্ত কাজও করছে। তো জানি না এটা কতদিন সময় লাগবে, অনেকে বলছে 26 সালে খুলবে, অনেকে বলছে 27 সালে। তবে আমার দেখে মনে হলো তাতে মোটামুটি এখনও হয়তো 3 বছর লেগেই যাবে।
তো চলো তোমরা একটু দেখে এসো। এই দেখো সাইডে দুটো মূর্তি হয়েছে, যেগুলো এখন উন্মোচন করা হয়নি, ঢাকা দেওয়া রয়েছে। আর এখানে বিশাল উঁচু, দেখো আকাশ ছোঁয়া উঁচু। আমরা 3তলা উঠে এলাম, তারপরেও এখানে এতটা উঁচু। দেখো এখান থেকে আমি চারপাশে ইয়েগুলো তুলেছি। আর এই যে এটা হলো মেন ঠাকুর রাখার জায়গা, তার সামনে হবে এটা একটা মিউজিয়াম টাইপের। এখানে উপরে একটা সিনারির মতন, ওই তারামণ্ডলের মতন উপরে একটা কিছু করবে। আর যেটা এখানে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে মানুষের ভূত ভবিষ্যৎ, মানুষ বলতে ওই মানুষ জাতির ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু বলবে। আর এখানে স্বর্গ মর্ত্য পাতাল সমস্ত কিছু সিনারি এর মধ্যে দেখানো হবে। অনেকটা উঁচুর মধ্যে তোমাদের একটু তা দেখানোর চেষ্টা করলাম। বাঁ দিকে রাস্তাটাই যে দেখো, এখানে রইবে ঠাকুরের জায়গাটা মোটামুটি হয়ে গেছে। অনেক দেশ বিদেশের মূল্যবান চুনি পাথর, মানে চুনি পাথর বলতে আমি জানি না অত নাম, প্রচুর রকমের পাথর, নীল পাথর, সবুজ পাথর, অনেক রকমের নিয়ে এসে এখানে কারুকার্য করা হয়েছে। আর সামনের দিকটা এই যে এখানটায় হবে বিশাল বড় মিউজিয়াম। অনেক এলাকা জুড়ে বিশাল বিশাল বড়, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো যাই হোক, তোমরা চাইলে অবশ্যই সে দেখে যেতে পারো। তবে আমার চোখ দিয়ে আমি যেটুকু দেখলাম সেটুকু তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম। আর তারপর আমরা গুটি গুটি পাইয়ে গেলাম এইদিকে। আর এখানে একজন মহারাজি তিনি সবিস্তারে বলছিলেন যে এখানে কী দেখানো হবে, কী সমাচার। তো চলো সেগুলো একটু তার মুখ থেকে শুনে নেওয়া যাক। सदानंद महाप्रभु के अद्भुत वैदिक तारामंडल मंदिर के विदाई गौरवानंदे हरिभाव। এইটা তো সেই প্রভুপাদের মন্দিরটা নাকি? এই সাইডে একটা মূর্তি বসে গেছে, যেটা উন্মোচন এখনো অবধি হয়নি। আর ও কোণেও একটা বসে গেছে মূর্তি, এখনো উন্মোচন হয়নি। কত উঁচু দেখো, আকাশে ঠেকে যাচ্ছে। নতুন মন্দিরটা সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো তোমরা কেমন লাগছে অবশ্যই বলো। যারা বাড়িতে বসে এখনও জানতে চাইছো তাদের অনেক উপকারে আসবে ভিডিওটা। সবার দ্বারা তো সবসময় যাওয়া সম্ভব হয় না, অনেকেই জানতে চান কেমন কী অবস্থা। তো তারা অবশ্যই দেখো আর কেমন লাগছে জানিও। তো যাই হোক, তোমরা এখন নিজের কানে সমস্তটা শুনতে পারলে যে এই মন্দিরটা ভবিষ্যতে কী হতে চলেছে। তো যাই হোক, হবে তো নিশ্চয়ই, যেহেতু এটা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ মন্দির তৈরি হচ্ছে, তাও আবার আমাদের বাড়ির কাছে, আমাদের পশ্চিমবঙ্গের বুকে। তো আমার তো ভীষণই গর্ব হচ্ছে। তোমাদের কেমন মনে হচ্ছে তোমরা অবশ্যই জানিও। তো যাই হোক, ওখান থেকে একটু আশেপাশের মানে অনেকটা উঁচু বলে এইদিকের ওইদিকে সিনগুলো বেশ ভালো লাগছিল, ওই জন্য একটু তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সামনে। তো তোমরা একটু দেখো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ভালো লাগলে একটা করে কমেন্ট করো। আমি তো সব ধরনের ভিডিও বানাই, তোমরা তো জানোই। তো যাই হোক, তোমাদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে বলেই আমার ভিডিও বানাতে ভালো লাগে, অনেক কমেন্ট আসে। তো তারপর আমরা ওখান থেকে গুটি গুটি পায়ে এগিয়ে এলাম মানে আমাদের খাবার ভোজনের প্রসাদের উদ্দেশ্যে। তো দেখো এখানে কেমন লাইন, 12টা মানে 12:30 থেকেই লাইন শুরু হয়ে যায়। আর 1টা থেকে 2টো অবধি খাবার দেওয়া হয়। তো তোমরা চাইলে প্রথম দিকেই আসবে, লাইন তো সবসময় সমানই থাকে। কিন্তু কি বলতো, বলা এমনিতেই কথাতে বলা হয় যে ভোজনের আগে আর অনেক শেষে। তো সেই মোতাবেক আমরা এখন চলে এসেছি। আর এই দেখো কত লাইন, একটুকু জায়গার মধ্যে 8 পাক থেকে 11 পাক অবধি লাইনে দাঁড়াতে হয়। আর তারপর আমরা শেষমেশ প্রসাদও পেয়ে গেলাম। তো আগে ছিল চাকা লাগা একটা গাড়ি, যেখানে আমরা এসে নিজেরা বসে পড়তাম আর ওনারা পরিবেশন করতেন। এখন দেখলাম একটু সিস্টেমটা পাল্টে গেছে, ওই বুফে সিস্টেমের মতন পাতা আর তার বগি দেবে, তার উপরে একটা তোমার পাতা আর একটা ওই পরমানোর জন্য একটা ছোট্ট কোপড়ে দেবে। আর সেগুলো তোমাদের হাতে নিয়ে ওখানে দাঁড়াতে হবে, আর ওনারা ভাত দিয়ে দেবেন ওর মধ্যেই। তো সেদিনকে আমাদের সবজি ছিল ভাত, ডাল,
ওই কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি, আর তার সাথে ছিল একটা পনিরের রেসিপি আর পরমান্ন। তো দেখতেই পেলে। আর খাবার জলও তোমাদের যতটা দরকার ততটাই দেবে। আর খাওয়ার পর তোমরা এই প্লেট পাতা নিয়ে এসে এক জায়গায় ফেলে দেবে, আর প্লেটগুলো ধুয়ে যেখানে ওরা আবার পরিষ্কার করছে তো সেখানে আবার দিয়ে দেবে। তো যাই হোক, খাওয়া সেরে আমরা এদিকে চলে এলাম একটু কেনাকাটা করতে, কেননা এখন আর মন্দির দর্শন হবে না। ওইদিকে প্রভুপাদের অভয়চরণের মন্দিরটা এখন আমাদের দেখা বাকি আছে, কিন্তু বাকি থাকলেও কিছু করার নেই, কারণ এখন মন্দির বন্ধ। সেই 3:30 4টের আগে তো আর খুলবে না। তো ওই জন্য আমরা এখন কেনাকাটাটাই সেরে নিলাম, কারণ বিকালের দিকে বাড়ি যাওয়া আছে, যেহেতু আমরা থাকতে পারবো না। তো ওই জন্য চারিদিকে অনেক অনেক জিনিস সাজানো ছিল, ভীষণই সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নিই। কিন্তু নিজেদের প্রয়োজন ব্যতীত বেশি জিনিস নেওয়ার তো দরকার পড়ে না। তো তাই জন্য আমরা এখন একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি। আর এখানে দেখো এই কাঁসার বাসনপত্রগুলো পুজোর ভীষণই সুন্দর ছিল, কিন্তু দামও ছিল খুবই। যেমন জিনিস তেমনই দাম। এই ছোট্ট ছোট্ট বাটিগুলো 200 টাকা, মানে এই 4টে করে লাগানো, আর এই ছোটো বাটিগুলো 100-150 টাকার মধ্যে দাম বলছে। কিন্তু বাসন ভালো ছিল, মানে একদম কাঁসার বাসনের মতো। আর এই সমস্ত জিনিস যেগুলো আমাদের পুজোর উপাচার থেকে গৃহস্থলীর সমস্ত কিছু প্রয়োজনে লাগে। আর আমার সব থেকে ভালো লেগেছিলো এই গোপালের দোকানটা। ইচ্ছে হচ্ছিলো একটা গোপাল কিনেই আনি। এই গোপালগুলো যেমন নেবে তোমার 1200-1300, একদম ছোট্ট গোপাল 200-100 থেকে শুরু করে 3000, 4000, 5000 অবধি সমস্ত দামেরই ছিল। তো গোপাল কেনার ইচ্ছা হলো, আমার বাড়িতে তো একটা রয়েছে, ওই জন্য আর সেই ইচ্ছাটাকে মনের মধ্যেই রাখলাম, বাইরে আনার চেষ্টাও করলাম না। আর তারপর ওখানে আমরা কেনাকাটা সেরে নিয়ে চলে এসেছিলাম। ওই যে দেখো সামনে রয়েছে প্রভুপাদের মন্দির। তো এই মন্দিরটা আমার এখনও দেখা বাকি রয়েছে। তো তাই জন্য আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম এই মন্দির দেখার উদ্দেশ্যে। তো চলো তোমরা একটু আমার সাথে দেখতে থাকো। আর আমরা এখন এখানে পৌঁছে দিয়ে এখানেও আবার জুতো আর মোবাইল রাখতে হবে, ওই একই 5 টাকা মাথা পিছু। তো তারপর আমরা এখানে জুতো মোবাইল রেখে দিয়ে ভিতরে প্রবেশ করব। আর ভিতরে ঢুকে গেলে তো তোমরা ছবি দেখতে পাবে না, তাই এইদিকের ওইদিকে চারিপাশের দৃশ্যগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আর সেই সাথে দেখো মানুষের কত ভিড় উতলে উঠছে। সনাতন হিন্দু ধর্ম মানুষের মনের মধ্যে, বুকের মধ্যে, সেটাই আমি লক্ষ্য করি সব সময়। দেশি বিদেশি সমস্ত মানুষ দর্শনার্থীরা বারবার এই তীর্থস্থানে ভিড় করে। আর এই তীর্থস্থানে তাদের মনের আবেগ সমস্ত কিছু জড়িয়ে রয়েছে এইসবের মধ্যে। তো সেই মোতাবেক কত লোকের আগমন হয়েছে দেখো, রাস পূর্ণিমা উপলক্ষে যথেষ্টই বেশি। আর এইদিকে মন্দির দর্শন করে আমাদের সূর্য দেবতা দেখেছি যে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তো আর বেশিক্ষণ এখানে আমাদের সময় নষ্ট করতে গেলে বাড়ি যাওয়ারও সমস্যা হবে, আর সেই জন্য আমরা একটু একটু করে এগিয়ে চলছি। আর যদিও একটু আসতে ইচ্ছে করছিল না, কারণ রাত্রে রাসের প্রচুর অনুষ্ঠান হবে, আর সে সমস্ত কিছু দেখা বাকি থেকে গেল। মনটা মনে হচ্ছিল এখানেই পড়ে আছে, কিন্তু পাটা জোর করে এগিয়ে বাড়ি আসতেই হচ্ছিল। আর তারপর আমরা একটু একটু করে বাড়ির পথে রওনা দিচ্ছিলাম, সেই আমাদের যেখানে একঘেয়েমি সংসার বাড়ি সেখানের দিকে। তোমরা চাইলে অবশ্যই এই মায়াপুর নদীয়ার বুকে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান ঘুরে যেতেই পারো, অনেক অভিজ্ঞতা লাভ করবে। আর এই মন্দিরের মধ্যে ভিতরে রয়েছে নিত্যানন্দ মহাপ্রভু আর চৈতন্য মহাপ্রভুর স্মৃতি জড়িত বিভিন্ন জায়গার বিভিন্ন ইতিহাস, যা আমাদের মানে কি বলবো, আমাদের বুকের মধ্যে যে প্রেম লুকিয়ে রয়েছে, ঈশ্বরের প্রতি ভালোবাসা, সেগুলো আরও জাগরণ করে, সেটাই আমার মনে হয়। তো যাই হোক, তোমাদের সাথে আমার গল্প করতে ভালোই লাগে। গল্প করতে করতে
আমার এদিকে অনেকটাই ভিডিও এগিয়ে গেছে। আসলে যেগুলো তুলেছি সেগুলো সবই দিয়ে দিয়েছি, আর কাটতে পারিনি। আর এখানে দেখো রাসযাত্রা উপলক্ষে কত সুন্দর রজনীগন্ধা গোলাপ দিয়ে সজ্জা করা হচ্ছে। আর এইগুলো দেখে মনটা আরও খারাপ হচ্ছে, কারণ এত কিছু অনুষ্ঠান হবে রাধা মাধবের, আর সেগুলোই আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমরা এখন গুটি গুটি পায়ে চলে এসেছি ওইদিকে। বাস স্টেশন থেকে একদম চলে এসেছি, বাসে চেপে করে চলে এলাম ধুবুলিয়া। ধুবুলিয়াতে আমরা ট্রেন ধরে এখন আমরা বাড়ির অভিমুখে রওনা হচ্ছি। আর মোটামুটি ওই আমাদের রাত্রি ওখানে ট্রেনের টাইম ছিল 5:56 নাগাদ, বিকালে মোটামুটি 6টা। তারপর আমরা ওখান থেকে বাড়ি পৌঁছেছিলাম, মানে কাশিমবাজার স্টেশনে পৌঁছেছিলাম ওই 7:30টার মতন। আর 8:15 হতে হতে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এইদিকে দেখো এই প্রসাদগুলো নিয়েছিলাম, এগুলো 50 টাকা 60 টাকা করে প্যাকেট ছিল। আর তার মধ্যে যে গজাগুলো ছিল সেগুলো 50 টাকা প্যাকেট ছিল। আর নিয়েছিলাম পদ্মাসন, এই যে দেখো এগুলো 20 টাকা করে ছিল। আর নিয়েছিলাম তোমার এই যে 4টে বাটি, এগুলো 200 টাকা